হ্যালো স্টুডেন্ট, আজকে আমি একটি নতুন ক্লাস তোমাদের কাছে নিয়ে এসেছি। সেটা হচ্ছে কেমিস্ট্রি বা রসায়নের একটা ক্লাস। খুব গুরুত্বপূর্ণ এই ক্লাসটা, কারণ এখান থেকে পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসবেই আসবে। যে কোনো পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন মাস্ট আসবে। ক্লাসটা দেখো এবং যেগুলো লিখেছি আমি এবং বলবো যেগুলো, এগুলো খাতায় নোট ডাউন করবে। খাতায় নোট ডাউন করো, কারণ এই জিনিসগুলো যেগুলো পড়াবো এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে। কি পড়াবো না, বিভিন্ন যৌগ এবং মৌল, তাদের কি ব্যবহার, ঠিক আছে, প্রাত্যহিক জীবনে কি ব্যবহার। কারণ এভরিডে লাইফ সায়েন্স যেটা, যেখানে আমার প্রাত্যহিক জীবনের ব্যবহার সায়েন্সের কি কি আছে, সেখান থেকে প্রশ্ন কিন্তু কম্পিটিটিভ এক্সামে আসবেই আসবে। ঠিক আছে, সে যে পরীক্ষায় হোক না কেন, সব পরীক্ষাতে আসবে। ঠিক আছে, এটা বলছি না যে শুধু রেলওয়ের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সেটা নয়। যে কোনো পরীক্ষা, তুমি ডাব্লিউপি দাও, কেপি দাও, যে কোনো পরীক্ষা দাও, ঠিক আছে, ডাব্লিউবিসিএস দাও, পিএসসি দাও, যে কোনো পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসবে। তাই দেখো, আমি ভালো করে বলছি, দেখে নাও। দেখো, কিছু মৌল এবং যৌগের ব্যবহারের মধ্যে প্রথম যে যৌগটা জানতে হবে তার নাম হচ্ছে ওজোন। এই ওজোনের নাম তোমরা শুনেছো, কারণ হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারে ওজোন আছে। ঠিক আছে, ওজোন গ্যাস আমাদের কি করে না, ওজোন আমাদের অতিবেগুনি যে রশ্মি আছে সেটা যাতে পৃথিবীতে না আসে তার বাধা সৃষ্টি করে। এই অতিবেগুনি রশ্মি থেকে কি হয়, মানুষের স্কিন ক্যান্সার হয়। ঠিক আছে, যেটা এখন অনেকটা ওজোন লেয়ার ডিফ্লেক্ট হয়ে গেছে আমাদের অত্যাধুনিক জিনিসপত্র ব্যবহার করার ফলে। বিভিন্ন পলিউশন হচ্ছে সিএফসির জন্য, ফলে ওজোন লেয়ার ডিফ্লেকশন হয়েছে অনেক। ঠিক আছে, তার জন্য এখন সায়েন্টিস্টরা কি করছে, ওখানে যে কিছু হাইড্রোকার্বন ইনজেক্ট করে দেওয়া আছে। হাইড্রোকার্বনের কাজ কি, এগুলোর ডিটেলসে তুমি সায়েন্সের স্টুডেন্ট হলে বুঝতে পারবে। হাইড্রোকার্বন কি করে না, ওই যে সিএফসি বা ইয়েগুলো আছে, তারা যে আয়ন্সগুলো আছে, তারা হাইড্রোকার্বনের সঙ্গে রিয়াকশন করতে থাকে, যাতে না ওজোন লেয়ারের সঙ্গে রিয়াকশন করে ওজোন লেয়ারকে নষ্ট না করতে পারে। ঠিক আছে, সেটা পরের কথা। দেখো তাহলে ওজোন বা O3 হচ্ছে এর কেমিক্যাল ফর্মুলা। ওজোনের হচ্ছে O3, মনে রাখবে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। এর ব্যবহার হচ্ছে পানীয় জল জীবাণু মুক্ত করতে ব্যবহৃত হয়। তাহলে পানীয় জল যেটা আমরা পান করি সেটাকে জীবাণু মুক্ত কে করে না, ওজোন গ্যাস। ক্লিয়ার এই পয়েন্টটা। নেক্সট পয়েন্ট হচ্ছে জনবসতিপূর্ণ অঞ্চলে বাতাস শুদ্ধ করতে ব্যবহৃত হয়। মানে যেসব জায়গাতে ধরো টাউনশিপ এলাকা, ঠিক আছে, খুব বেশি জনঘনত্ব আছে, জনবসতি আছে, সেখানে বাতাস, ঠিক আছে, বিশুদ্ধতা হ্রাস পায় সেখানে। সেই বাতাসকে বিশুদ্ধ করতে সেখানে ওজোন গ্যাসকে ইনজেক্ট করা হয়। ক্লিয়ার। আর থার্ড, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জৈব যৌগের ওজোনোলিসিস করতে ব্যবহৃত হয়। দেখো, এটা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা খুব ভালো বুঝতে পারবে, কারণ হচ্ছে 11-12 কেমিস্ট্রিতে ওজোনোলিসিস রিয়াকশনটা আছে। ওজোনোলিসিস দ্বারা আমরা বিভিন্ন তোমার যৌগ থেকে আরো অন্য যৌগ পাই। এই রিয়াকশনটার মাধ্যমে জাস্ট মনে রাখবে যে ওজোন কিন্তু জৈব যৌগ, জৈব রসায়ন বলে কেমিস্ট্রিতে একটা চ্যাপ্টার আছে, যেটা আমি পড়াবো তোমাদেরকে। জৈব রসায়ন থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা পরে পড়াবো। সেই জৈব রসায়নের জৈব যৌগের যে ওজোনোলিসিস হয়, ওজোনোলিসিস থেকে ওজন মনে থাকবে, সেটাতে ব্যবহৃত হয়। ক্লিয়ার। এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসবে যে ওজোনোলিসিস করতে কোন গ্যাস ব্যবহৃত হয়। অক্সিজেন থাকবে, ওজোন থাকবে, নানা ধরনের অপশন থাকবে। বা এই পানীয় জল জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয় কি। ক্লিয়ার। আচ্ছা, সেকেন্ড যেটা আছে তার নাম হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রাত্যহিক জীবনে খুব খুব গুরুত্বপূর্ণ ব্যবহার আছে। কি ব্যবহার আছে না, এটা হচ্ছে অ্যান্টিসেপটিক হিসাবে ব্যবহৃত হয়, যেটা বিভিন্ন ক্ষত স্থানকে পরিষ্কার করতে ব্যবহৃত হয়। তার সঙ্গে কি করতে হয়, দাঁত কান পরিষ্কার করতে ব্যবহৃত হয়। মানে ক্ষত স্থান মেরামত করতে, দাঁত কান বিভিন্ন এইসব যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলো পরিষ্কার করতেও হাইড্রোজেন পারক্সাইড ব্যবহৃত হয়। হাইড্রোজেন পারক্সাইড কেমন টাইপের যৌগ জানো? হাইড্রোজেন পারক্সাইডকে সবসময় ফ্রিজে রাখতে হয়। হাইড্রোজেন পারক্সাইডকে তুমি যদি ফ্রিজের থেকে রেফ্রিজারেটর থেকে বাইরে রাখো, সে অটোমেটিক ভেঙে যায়। হাইড্রোজেন পারক্সাইড আর হাইড্রোজেন পারক্সাইড থাকে না। ঠিক আছে, তাহলে এটাকে ফ্রিজে রাখতে হয়, এটাও জেনে রাখো। তাহলে এটার মেন কাজ হচ্ছে এটা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। এটা মনে থাকলে তুমি এই প্রশ্নের উত্তর দিতে পারবে। এবং এই হাইড্রোজেন পারক্সাইডের যে কেমিক্যাল ফর্মুলা বা রাসায়নিক যে ফর্মুলা, সেটা হচ্ছে H2O2। মনে থাকবে, H2O2। ক্লিয়ার। আচ্ছা, এরপরে দেখো যেটা আছে সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এটার নামও তোমরা শুনেছো, ঠিক আছে, কারণ মাধ্যমিকে ছিল। যেহেতু নাইট্রিক অ্যাসিড, এর কেমিক্যাল ফর্মুলা হচ্ছে HNO3। নাইট্রিক অ্যাসিড HNO3। এই নাইট্রিক অ্যাসিড NH4NO3 এবং H2SO4 তৈরি করতে ব্যবহৃত হয়। ঠিক আছে, NH4NO3 এর
পুরো নামটা আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। সেটা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট। ঠিক আছে, অ্যামোনিয়াম নাইট্রেট। যদি কোনো একটা কেমিক্যাল ফর্মুলার থেকে নাম বা নাম থেকে কেমিক্যাল ফর্মুলা, এটা কিভাবে আসে এই বিষয়ে যদি কেউ জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি এটার জন্য আলাদা একটা ক্লাস করে দেবো, যে আমি কোনো একটা তোমার কম্পাউন্ডের নাম দিই, যে তার থেকে আমি কিভাবে তার কেমিক্যাল ফর্মুলা বার করব। ক্লিয়ার? তাহলে NH4NO3 হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট এবং H2SO4 মানে হচ্ছে সালফিউরিক অ্যাসিড তৈরি করতে ব্যবহৃত হয় নাইট্রিক অ্যাসিড। ক্লিয়ার? সেকেন্ড পয়েন্ট হচ্ছে সোনা ও রূপো শুদ্ধিকরণে ব্যবহৃত হয়। সোনা এবং রূপা যেটা মানে অশুদ্ধি যদি কিছু থাকে তাকে বার করে সোনা এবং রূপোটাকে, শুদ্ধ সোনা রূপোটাকে ওখান থেকে বের করা হয় কিসের মাধ্যমে? নাইট্রিক অ্যাসিডের মাধ্যমে। মানে নাইট্রিক অ্যাসিড দ্বারা তাকে দ্রবীভূত করা হয়, সেইভাবে সোনা এবং রূপোটাকে শুদ্ধিকরণ করা হয়। ক্লিয়ার? এই দুটো পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফোর্থ যেটা, সেটার নাম হচ্ছে অ্যামোনিয়া। এটার নামও তোমরা শুনেছো। অ্যামোনিয়া কেমিক্যাল ফর্মুলা হচ্ছে NH3। অ্যামোনিয়ার কেমিক্যাল ফর্মুলা হচ্ছে NH3। ক্লিয়ার? এই অ্যামোনিয়া HNO3 এবং Na2CO3 প্রস্তুত করতে ব্যবহৃত হয়। HNO3 একটু আগে এখনই পড়ালাম, তার নাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তাই নাইট্রিক অ্যাসিড প্রস্তুত হয় অ্যামোনিয়া থেকে। এবং Na2CO3, Na2CO3 এর নাম কি? এটার নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট মানে বুঝতে পারছো? সোডিয়াম কার্বনেট হচ্ছে কাপড় কাচার যে সোডা। সোডিয়াম বাইকার্বনেট মানে হচ্ছে খাবার সোডা, এবং সোডিয়াম কার্বনেট হচ্ছে কাপড় কাচা সোডা। তাহলে কাপড় কাচা সোডা বা সোডিয়াম কার্বনেট এবং HNO3 বা নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করতে অ্যামোনিয়া ব্যবহৃত হয়। আর এর যে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যবহার আছে, তার সেটা হচ্ছে রেফ্রিজারেন্ট হিসাবে ব্যবহৃত হয়। ঠিক আছে, মানে ঠান্ডা করতে ব্যবহৃত হয়। ঠিক আছে, রেফ্রিজারেন্ট হিসাবে কিন্তু অ্যামোনিয়ার ব্যবহার বহুল প্রচলিত, খুব প্রচলিত ব্যবহার, সেটা হচ্ছে রেফ্রিজারেন্ট। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো এইটা স্টার দিয়ে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যেটা পড়াবো তার নাম হচ্ছে বোরাক্স। ঠিক আছে, বোরাক্স। বোরাক্সটাও খুব ইম্পর্টেন্ট। কি? এর কেমিক্যাল ফর্মুলা হচ্ছে Na2B4O7। এটা মনে থাকবে না, ভালো করে প্র্যাকটিস করবে, মনে রাখার চেষ্টা করবে। Na2B4O7। তার সঙ্গে দেখো পাশে আমি কমা দিয়ে লিখেছি 10H2O। এটাকে বলা হয় কেলাস জল। ঠিক আছে, এটাকে বলা হয় কেলাস জল। এটুকু জেনে রাখো, এটাকে কেলাস জল বলে। কারণ হচ্ছে যখন তুমি, যেমন ধরো তোমাকে তুঁতে বলে একটা জিনিস আছে, ঠিক আছে, তুঁতে, যার কেমিক্যাল নেম হচ্ছে কপার সালফেট। ঠিক আছে, তাহলে কপার সালফেটের সংকেত কি? CuSO4। কিন্তু তুঁতেটা CuSO4 নয়, CuSO4, 5H2O, মানে 5 অণু কেলাস জল তার সঙ্গে থাকে। তুঁতে কিসে ব্যবহৃত হয় না? আমাদের যে তোমরা বাজারে যাও, যে টাটকা টাটকা সবজি দেখতে পাও, তোমরা সবাই পাবো এই হয়তো গাছ থেকে তুলে নিয়ে এসছে সবজিটা, খুব সবুজ টাটকা সবজি দেখতে পাচ্ছ, সেটা কি হয়? তুঁতে মেশানো হয় তাতে। ঠিক আছে, কপার সালফেট বা তুঁতে মেশানো হয়। ঠিক আছে, ফলে সবজিগুলো বেশ তাজা এবং সবুজ দেখায়। ঠিক আছে, তুঁতে মেশানোর জন্য তুঁতে এইভাবে ব্যবহার করা হয়, সেটা বলে দিলাম যেহেতু এই কেলাস জলের জিনিসটা এলো। তাহলে বোরাক্স কি কি কাজে ব্যবহার হয় না? গবেষণাগারে বোরাক্স বিড টেস্ট করার জন্য ব্যবহৃত হয়। এ দেখো বোরাক্স বিড টেস্ট, এটা মনে রাখবে। এবার বোরাক্স বিড টেস্ট কি সেটা একটু বলে দিচ্ছি। দেখো, বোরাক্স বিড টেস্ট দ্বারা যে কোনো মেটালের যে কোয়ালিটেটিভ অ্যানালিসিস, মানে তার কোয়ালিটি কেমন, মেটালটার কতটা পরিমাণ মেটাল আছে, ঠিক আছে, সেইটা নির্ণয় করার জন্য এই বোরাক্স বিড টেস্ট করা হয়। টেস্ট কি দিয়ে করা হয় না? বোরাক্স দিয়ে করা হয়। তাহলে কোনো একটা মেটালের কোয়ালিটেটিভ অ্যানালিসিস মানে কেমন কোয়ালিটির মেটাল, সেটা সেই টেস্টটা করার জন্য কি ব্যবহার করা হয় না? বোরাক্স। এর প্রশ্নটা এইভাবে আসবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, নেক্সট যেটা, সেটাও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বোরাক্স কিন্তু মোমবাতি শিল্পে ব্যবহার করা হয়। মোমবাতি শিল্প বোরাক্স ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে চশমার গ্লাস তৈরিতে বোরাক্স ব্যবহৃত হয়। এটাও ইম্পর্টেন্ট, এটাও স্টার দিয়ে রাখলাম। আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, সেটা হচ্ছে ক্ষর জল থেকে মৃদু জল তৈরি করতে, মানে হার্ড ওয়াটার থেকে সফট ওয়াটার তৈরি করতে কিন্তু বোরাক্স ব্যবহার করা হয়। ঠিক আছে, ক্ষর জল থেকে মৃদু জল। ক্ষর জলে কি হয়? ক্ষর জল মৃদু জলের মেন পার্থক্য কি? ক্ষর জলে আমার সাবানে ফেনা হয় না, আর মৃদু জল আমি কি করে বুঝবো না? যেটা সহজে সাবানে প্রচুর পরিমাণে ফেনা হয়। ঠিক আছে, তাহলে মৃদু জল। তাহলে ক্ষর জল থেকে মৃদু জল তৈরি করতে আমার বোরাক্স ব্যবহার হয়। তাই জন্য পুকুরের নদীর জল হচ্ছে মৃদু জল, কিন্তু কুয়োর জল বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ক্ষর জল প্রকৃতির হয়। ঠিক আছে, তাহলে কুয়োতে যদি সেটাকে মৃদু জল করতে চাই তাহলে কি করবো? কুয়োতে আমি বোরাক্স ব্যবহার করব। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট দেখো, নেক্সট হচ্ছে বোরিক অ্যাসিড। বোরিক অ্যাসিডের সংকেত হচ্ছে
H3BO3, কেমিক্যাল ফর্মুলা H3BO3 মনে থাকবে। এটা মেনলি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয়। যেমন ভাবে বেঞ্জোইক অ্যাসিড ব্যবহৃত হয়, তেমনি বোরিক অ্যাসিডও খাদ্য সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। আর এই যে একটু আগে যেটা পড়ালাম সেটা হচ্ছে বোরাক, সেই বোরাক তৈরি হয় বোরিক অ্যাসিড থেকে। তো বোরিক অ্যাসিড থেকে বোরাক তৈরি করা হয়। ক্লিয়ার? এটা ইম্পর্টেন্ট। আর ভেরি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চোখ ধোয়ার ওষুধ হিসাবে বোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। তাহলে চোখ ধোয়ার ওষুধ হিসাবে কি ব্যবহার করা হয়, এটা প্রশ্ন আসবে কিন্তু পরীক্ষায়। সেক্ষেত্রে কি হবে উত্তর, সেটা হচ্ছে বোরিক অ্যাসিড। ক্লিয়ার? এরপর দেখো লাস্ট যেটা, সেটা হচ্ছে সিলিকা। সিলিকার কেমিক্যাল ফর্মুলা কি? সিলিকার কেমিক্যাল ফর্মুলা হচ্ছে SiO2। SI হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড অ্যাকচুয়াল। তো সিলিকার অ্যাকচুয়াল কেমিক্যাল নেম হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, SiO2, তাকে সিলিকা বলে। এই সিলিকার যেটা ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা কিন্তু এসেওছে বহুতবার, সেটা কাঁচ তৈরিতে ব্যবহৃত করা হয়। ঠিক আছে, গ্লাস ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হয় সিলিকা। ভেরি ইম্পর্টেন্ট। আর এটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্রোমাটোগ্রাফিতে সিলিকা জেন হিসাবে ব্যবহৃত হয়। এবার ক্রোমাটোগ্রাফি কি না, ক্রোমাটোগ্রাফি একটা এমন প্রসেস যেখানে দুটো জিনিসের মিক্সচারকে সেপারেট করা যায়। এইটুকু জেনে রাখো, দুটো মিক্সচারকে সেপারেশন করার জন্য এই ক্রোমাটোগ্রাফি, এই প্রসেসটা ব্যবহার করা হয়। বুঝতে পারা গেছে? তাহলে ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো আমি বলে দিলাম। ঠিক আছে, 7টা আমি যৌগের নাম বললাম, তাদের ব্যবহার বললাম। এই যে আমি এই সিরিজটা শুরু করেছি, যে অধ্যায়টা, এটা কিন্তু অনেকগুলো যৌগ আমি পড়াবো তোমাদেরকে, অনেকের থেকে অনেক প্রশ্ন আসে। ঠিক আছে, একটা ক্লাসের মধ্যে তো কমপ্লিট করা সম্ভব হবে না। ঠিক আছে, 2-3টে ক্লাস, 4টে ক্লাসও লাগতে পারে। ঠিক আছে, ইম্পর্টেন্ট যত যৌগ মৌল আছে, যেখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে, সেগুলো আমি তোমাকে একটা করে পড়াবো। ঠিক আছে, ক্লাস কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দেবে একটা। আর তোমরা যারা কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও চটপট। আর বন্ধুদের মাঝে এই চ্যানেলটা শেয়ার করে দাও, যাতে প্রত্যেকে এই ক্লাসগুলো দেখতে পায়। কারণ প্রত্যেকে দেখতে পেলে কি হবে, প্রত্যেকের অনেকটা হেল্প হবে। আশা করি তোমাদের হেল্প হচ্ছে। তোমরা কমেন্টে সেটা জানাবে কেমন লাগছে।